Hello everyone, welcome back to another horror story videos with Maruf। শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা কিছুটা বড় হবে, কারণ এই কয়েকদিনে আমি এত বেশি ঘটনা পেয়েছি যে আমি যদি একটা করে ঘটনা নিয়ে একটা করে ভিডিও বানাই তাহলে হয়তো কয়েক মাসেও আমি শেষ করতে পারবো না। তাই আজকে আমি বেশ কয়েকটা ঘটনা একটা ভিডিওতেই কভার করব। তাহলে চলুন বেশি দেরি না করে সরাসরি ঘটনাগুলোতে চলে যাই। আজকের প্রথম ঘটনাটা পাঠিয়েছে আতিকুর রহমান আদর। সে ইমেইলে আমার সাথে ঘটনাটা শেয়ার করেছে। তো শুরুতেই থ্যাঙ্কস এ লট আতিকুর রহমান আদর ভাই ঘটনাটা শেয়ার করার জন্য। সে খুব সুন্দর করে গুছিয়ে ঘটনাটা লিখে পাঠিয়েছে, তাই সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি হুবহু আপনাদেরকে সেভাবেই ঘটনাটা শোনাচ্ছি। ঘটনাটা 2010 থেকে 14 সালের দিকে। আমার নাম আতিকুর রহমান আদর। নারায়ণগঞ্জের পঞ্চবাটি পায়োনিয়ার সোয়েটার ফ্যাক্টরিতেই আমি থাকতাম, কারণ সেই সময়টাতে আমার বাবা ওই কোম্পানির পিএম ছিল। অবশ্য এখন বর্তমানে তিনি ওই কোম্পানির ম্যানেজার পদে আছেন, তবে বর্তমানের দিকে একটু পরে আসছি। আগে ওই সময়টায় ঘটা বিভীষিকাময় ঘটনাটা আপনার সাথে শেয়ার করি। ওই সময়টাতে আমি ছিলাম ছোট বাচ্চা, আর আমার বড় বোন তখন ক্লাস 7-এ পড়তো, আর আমি তখনও স্কুলে ভর্তি হইনি। আমাদের কলোনিতে একটা মাদ্রাসা ছিল, তখন নতুন আমি সেই মাদ্রাসায় যেতে শুরু করেছিলাম। আমার বড় বোন প্রায় সময়টাতেই দুপুরবেলা আমাকে মাদ্রাসায় দিয়ে আসতো, তবে প্রায় সময়টাতেই ওই গলির রাস্তায় কেমন যেন একটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগতো, যেটা মোটেও স্বাভাবিক কিছু না। হয়তো আমার সাথে আমার বোনও এটা অনুভব করেছিল, কিন্তু সে ওই সময়টা পর্যন্ত আমাকে কিচ্ছু বলেনি। এভাবেই অনেক দিন কেটে যায়। এতদিনে আমার সাথে কোনো খারাপ ঘটনা না ঘটলেও আমার বোনের জন্য অপেক্ষা করছিল অনেক ভয়াবহতা। বেশ কিছুদিন পর গ্রীষ্মকালের এক দুপুরবেলা আমার বোন সোফায় বসে বই পড়ছিল। আমরা আমাদের বিল্ডিংয়ের 3 নম্বর ফ্লোরে থাকতাম, অর্থাৎ 3 তলায়, আর আমাদের ঘরের সোফাটা ছিল একদম জানালার সাথে ঘেঁষানো, অর্থাৎ তার মাথার পেছনেই ছিল জানালা। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করে অদৃশ্য কিছু একটা যেন তাকে সেই জানালার দিকে ঠেলে দিচ্ছে। সে যখন ঘুরে জানালার দিকে তাকায় তখন সেখানে কিছুই ছিল না, তবে তার হাত ছিল জানালার গ্রিলের উপরে। আর তখনই হঠাৎ ওই জানালা দিয়েই কিছু একটা আমার বোনের হাতে আঁচড় কেটে যায়। সে যখন ওই যন্ত্রণায় চিৎকার করে তখন আমার আম্মু এসে তার হাত দেখে অবাক হয়ে যায়, কারণ তার হাতে সত্যি একটা অদ্ভুত আঁচড়ের দাগ। আমার বোনের কথা অনুযায়ী যখন তার হাতে এই আঁচড়ের অনুভূতিটা হয় তখন সে নাকি খুবই ঠান্ডা একটা কিছুর অনুভূতি পেয়েছিল। অনেকটা হাতে বরফ ছোঁয়ালে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন অনুভূতি সে পেয়েছিল। তাছাড়াও হাতের এই অদ্ভুত দাগটা কোনো স্বাভাবিক জন্তু জানোয়ারেরও হবার কথা না, খুবই অদ্ভুত একটা ক্ষত হয়েছিল। আর তার থেকেও বড় কথা, 3 তলার উপরে কোনো বিড়াল বা কোনো অন্য প্রাণীরও আসা স্বাভাবিক না। এই ঘটনাটাকে তখন স্বাভাবিক মেনে নেওয়া হলেও তারপর থেকেই আমার বোনের সাথে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। প্রায় সময় ভর দুপুরে আমার বোন বাড়ির অন্যান্য সদস্যদের ডাক শুনতে পেত। সে শুনতে পেত যে আব্বু অথবা আম্মুর কণ্ঠে কেউ তাকে জানালা দিয়ে বাইরে ডাকছে। এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা, কারণ যখন সে ওই ডাকের আওয়াজটা বাইরে থেকে শুনতো তখন আব্বু আম্মু ঘরেই থাকতো। দেখা যেত মা রান্না করছে আর বাবা টিভি দেখছে। এমনকি কয়েকবার এমন আওয়াজ পাওয়ার পর আমার বোন তার উত্তরও দিত, কিন্তু পাল্টা আর কোনো আওয়াজ আসতো না। তবে তার চেয়েও উদ্ভট ব্যাপার হলো সেই আওয়াজগুলি শুধুমাত্র সে একাই শুনতে পেত। আমরা কেউ পাশে থাকলেও সেটা শুনতে পেতাম না। তবে একদিন ঘটলো এর থেকেও অনেক খারাপ ঘটনা। কিছুদিন পর সকালের দিকে আমার বোন ঘুমিয়েছিল। আমার বাবা লক্ষ্য করে আমার ঘুমন্ত বোনের চুলগুলি খুবই এলোমেলো অবস্থায় আছে। যেখানে গত রাত পর্যন্ত তার কোমর অবধি চুল ছিল, সেখানে হঠাৎ করেই সকালবেলা তার চুলগুলি এতটা ছোট হয়েছে যে তা ঘাড় পর্যন্ত আসছে না। এটা দেখে আব্বু আমার উপরই অনেক রাগ করে। সে মনে করেছিল হয়তো দুষ্টুমি করে আমি
আমার বোনের চুল কেটে দিয়েছি, কিন্তু আমি জানাই যে আমি ভুলেও এটা করিনি। আর চুলগুলি দেখে ওটা বোঝা যাচ্ছিল যে সেগুলো কোনো ধারালো কিছু দিয়ে কাটা হয়নি, বরং ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনো ধারালো কাঁচি দিয়ে চুল কাটা হলে সেগুলো বেশ সমানভাবে থাকবে, কিন্তু চুলগুলি মোটেও সেরকম ছিল না। বেশ এলোমেলো আর এবড়ো থেবড়ো অবস্থায় কাটা ছিল। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। আমরা যখন ঘরের মধ্যে চুলের চিহ্ন খোঁজার চেষ্টা করি, অনেক খোঁজাখুঁজির পরেও একটা চুলও ঘরের ভেতর খুঁজে পাওয়া যায়নি। আমরা সবাই ভাবতে শুরু করলাম হয়তো সে কারোর সাথে রাগ করে নিজেই নিজের চুল কেটে ফেলেছে। কিন্তু আমার বোনও সেরকম মেয়ে না। তাকে জিজ্ঞাসা করার পরও সেও বলে সে কিচ্ছু জানে না। এমনকি ঘুমানোর আগেও সে নিজেই দেখেছে তার চুলগুলি সব ঠিকঠাকই ছিল। কিন্তু এখন আর কি করার, কিছুদিন এভাবেই চলে। তারপর ঘটল আরও এক ভয়ানক ঘটনা। আমার বোনকে একজন স্যার প্রতিদিন পড়াতে আসতো। তখন সে ক্লাস 7-এ পড়তো। একদিন এভাবেই পড়াতে পড়াতে তিনি ওয়াশরুমে ফ্রেশ হতে যান। তো সেখান থেকে ফিরে আসার পর তিনি যেটা দেখেন সেটা দেখে তার চোখ একদম মাথায় উঠে যায়। সে ওই দিন দেখেছিল আমার বোনকে অদৃশ্য কিছু একটা তার চুল ধরে টেনে জানালার দিকে নিয়ে যাচ্ছে। তখন সে দ্রুতই আমার মাকে চিৎকার করে ডাক দিয়ে বিষয়টা দেখান। তবে ততক্ষণে সেখানকার ঘটনা ঠান্ডা হয়ে গেলেও অন্যান্য জায়গাগুলিতে আরও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। যেমন ঘরের বিভিন্ন কোণায় একটা অদ্ভুত ছায়া দেখা যেতে শুরু করে। এবার সেগুলো আমার বোনের পাশাপাশি অন্যরাও দেখতে পেত। মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলিও কিভাবে যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। এই ঘটনা দেখতে পেয়ে আমার আম্মু আমার বাবাকে কল করে। আমার বাবা সেদিনই অফিস থেকে ছুটি নিয়ে একজন ইমামকে সাথে করে নিয়ে বাসায় আসেন। ইমাম সাহেব আমাদের পরিচিতই ছিলেন, তাই তাকে বাসার সমস্ত ঘটনা খুলে বলা হয়। এখানে আসার পর তিনি নিজের কিছু রিচুয়াল পালন করেন, কিছু দোয়া টোয়া পড়েন, যার ফলে বিষয়টা কিছুটা স্বাভাবিক হলেও অনেকটা সমস্যাই তখনও থেকে গিয়েছিল। যেমন তার কিছুদিন পর থেকেই আমার বোন প্রতিনিয়ত এমন কিছু মানুষদেরকে রাতের বেলায় অন্ধকারে হাঁটাচলা করতে দেখত, যারা ওই সময়ে বাড়িতেই থাকতো না। কোনোভাবেই কোনো ঘটনার সমাধান হচ্ছে না দেখে আমার আব্বু একজন নামকরা কবিরাজকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসলেন। সেই কবিরাজ তাদের ঘরের সমস্ত বিষয় এবং এখন পর্যন্ত ঘটা সমস্ত ঘটনা দেখে তার রিচুয়াল পালন করতে শুরু করে। ওই সময়টাতে তার কথায় যতটা বোঝা গিয়েছিল যে আমার বোনের পেছনে নাকি একটা খারাপ জিনের নজর পড়েছিল। আর সমস্ত রিচুয়াল করার পর তিনি নাকি তার হাতের একটা বোতলে তাকে আটকে ফেলেছিলেন, আর ওটাকে পরবর্তীতে একটা নির্জন মাঠের এক কোণায় বেশ খানিকটা গর্ত করে মাটি চাপা দিয়ে দেন। তারপর থেকে অবশ্য আমার বোনের সাথে তেমন কিছু হয়নি। তবে একটা ঘটনা কিছুদিন পরপরই ঘটেছিল। আমার বোন শুনতে পায় সেই জানালাটা দিয়েই কেউ একজন এসে আবারও তাকে ডাকছে। এবার যখন সে জানালা দিয়ে বাইরে তাকায়, তখন সে দেখতে পায় সম্পূর্ণ সাদা জব্বা পরা একটা বয়স্ক লোক 3 তলায় হাওয়ার উপরে ভাসছে, আর তাকে বলছে, তোমার কি সকল সমস্যা চলে গিয়েছে? এখন আর কোনো সমস্যা হয় না তো? এটা দেখার পর আমার বোন শুধু তাকে একটা কথাই জিজ্ঞাসা করে, আপনি কে? আর এটা জিজ্ঞেস করার সাথে সাথে যখন সে আম্মুকে ডাক দেয়, তখনই সেই ভদ্রলোক হাওয়ায় মিলিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বোনের সাথে আর সিরিয়াস তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তবে টুকটাক ঘটনা ঘটতেই থাকে। যেমন একদিন আমার বোন লক্ষ্য করে তার মাথার একদম মাঝখান বরাবর চুলের অংশটা ঠিক একদমই সেরকমভাবেই ছেঁড়া যেমনটা হয়েছিল 2010 সালের দিকে। তাছাড়াও ইদানিং সে মাঝে মাঝেই আশেপাশে রাতের বেলায় কিছু অদ্ভুত ছায়া দেখতে পায়। তবে ভালো ব্যাপার এটাই যে আজ পর্যন্ত তেমন সিরিয়াস কিছু তার সাথে ঘটেনি। যা ঘটেছে তা অনেকটাই ইগনোর করার মতো। যাই হোক, এই ছিল আমার ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আতিকুর রহমান আদর ভাইয়ের পাঠানো ঘটনা। আমি একদম মন থেকে দোয়া করি যেন তার পরিবার সবসময় আল্লাহর রহমতে সুস্থ থাকে। এবার তাহলে চলুন
দ্বিতীয় ঘটনাটা শুরু করি। এই ঘটনাটাও আমি ইমেইলের মাধ্যমে পেয়েছি। ঘটনাটা পাঠিয়েছে মিম। সেও খুব সুন্দর করে গুছিয়ে ঘটনাটা লিখে পাঠিয়েছে, তাই এটাও সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি হুবহু সেভাবেই আপনাদের শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মারুফ ভাই, আমি মিম। ঘটনাটা ঘটে আমার চাচাতো বোনের সাথে। চাচাতো বোন বলতে সে আমার আব্বুর চাচাতো ভাইয়ের মেয়ে। আমার চাচাতো বোনের বয়স যখন 4 তখন তার মা মারা যায়। মা মরা মেয়ের দিকে তাকিয়ে আমার চাচা আবার আরেকটা বিয়ে করে। কিন্তু কথায় আছে না যে সৎ মা কখনো আপন হয় না। আমার বোনের বয়স যখন 5 বছর ছিল তখন সৎ মায়ের অত্যাচার দেখে আমার বোনের দাদু তাকে তার ফুফুর বাড়িতে পাঠিয়ে দেয়। আমি আর ও ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিলাম। ঘটনা শুরু হয় তার ফুফুর বাড়িতে যাওয়ার পর থেকেই। আপুর বয়স যখন 5 তখন সে একদিন তার ফুফুর সাথে একটা মৃত বাড়িতে যায়। সেখানে একটা আম গাছের নিচে সে দেখতে পায় কালো ছায়ার মতো কিছু একটা, তার চোখ জ্বলজ্বল করছে। আর সেটা তার দিকে এগিয়ে এসে বলে, আমি তোকে মেরে ফেলবো, তোকে মারার জন্যই আমি এসেছি। তখন আমার আপু খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরলে সবাইকে এসে সব কিছু খুলে বলে, কিন্তু সবাই ভাবে সে ছোট মানুষ, কি না কি দেখে ভয় পেয়েছে। এরপর থেকে সে যখন মাদ্রাসায় যেত ওই আম গাছটার দিকে তাকালেই তার একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো যেন আম গাছটা তার দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে আছে। তার কথা অনুযায়ী আম গাছটার নাকি চোখ, নাক এবং ঠোঁটও ছিল, কিন্তু এগুলো সে ছাড়া আর কেউ দেখতে পেত না। এসব ঘটনা শোনার পর তার ফুফা গাছটাকেই কেটে ফেলে। এরপর একদিন তার ফুফাতো বোনের কিছু সমস্যার কারণে তার ফুফু আর সেই ফুফাতো বোন একজন কবিরাজের কাছে যায়। সেই কবিরাজ নাকি একটা মহিলা জিনকে বিয়ে করেছিল। রোগী দেখার পর আমার চাচাতো বোনকে দেখেই সেই জিনটা কবিরাজের মাধ্যমে বলে ওঠে, এই মেয়েটার উপর কালো জাদু করা হয়েছে। সে খুব ভালো একটা জিন ছিল। তখন আমার বোন ভয় পেলে তাকে তার ফুফাতো বোন বাইরে নিয়ে যায়। এরপর সেই কবিরাজের স্ত্রী মানে সেই মেয়ে জিনটি আমার চাচাতো বোনের ফুফুকে বলে, আপনার ভাতিজির উপর খুব শক্ত কালো জাদু করা হয়েছে। আর জাদুটা করা হয়েছে তার মায়ের কবরের মাটি দিয়ে। জাদুটা এমন যে আমার চাচাতো বোন যখন প্রাপ্তবয়স্ক অর্থাৎ শাহবালিকা হবে তখন সে পাগল হয়ে যাবে আর উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরবে। আমি চিন্তাও করতে পারি না যে একটা মানুষ কতটা খারাপ হলে এরকম জঘন্য কাজ করতে পারে। সেই জিনটা কোনো রকম টাকা পয়সা ছাড়াই আমার চাচাতো বোনের ওপর করা জাদুটা কাটিয়ে দেয়। আমার বোনও সম্পূর্ণ সুস্থ থাকে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপর 12 বছর কেটে যায়। আমার বোন আবার ফুফুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসে, কিন্তু তার সৎ মা তাকে ঘরে জায়গা দেয় না। সে তাকে ঘর থেকে বের করে দেয়। তার বাবা যেন দেখেও না দেখার ভান করে, কারণ তার বাবাকেও সে তাবিজের মাধ্যমে বশ করে রেখেছে। মা চাচাতো বোন কোথায় যাবে এসব দেখে আমার নিজের মা তাকে আমাদের ঘরে নিয়ে আসে। আমাদের ঘরে আনার পর তার সাথে আরও কিছু আজগুবি ঘটনা ঘটতে থাকে। একদিন সন্ধ্যাবেলায় আমি আর আম্মু বাজারে গিয়েছিলাম। বাসায় আমার ছোট ভাই আর সেই চাচাতো বোন ছিল। আমার ভাই ঘুমাচ্ছিল আর চাচাতো বোন মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার বয়ফ্রেন্ড আর রিলেশনশিপের কথা শুধুমাত্র আমিই জানতাম, বাসায় কেউ আর সেই কথা জানতো না। কথা বলতে বলতে হঠাৎ সে জানালার দিকে খেয়াল করে, দেখে চার কোনা আকৃতির একটা বস্তু তার দিকে তাকিয়ে আছে। চোখগুলো ছিল লাল, যেন মুখ থেকে রক্ত পড়ছে। সে দেখে ভয় পায় ঠিকই, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। সে যেহেতু মাদ্রাসার ছাত্রী ছিল, সে আয়াতুল কুরসি পড়ে জানলাটা বন্ধ করে দেয়। এরকম কালো ছায়া সে প্রায়ই দেখতে পেত। একদিন আমি নিজেও জানালার পাশে একটা কালো অবয়ব দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর হঠাৎ একদিন তার সৎ মা আমাদের বাড়িতে আসে। সে নুসরাতকে ফিরিয়ে নিতে চায়।
ও বলাই হয়নি, নুসরাত হলো আমার চাচাতো বোনের নাম। সে তাকে বাসায় ফিরিয়ে নিতে চায়। সে বলে যে তোর বাবাটা অসুস্থ, আগের ঘটনার কথা ভুলে যা, বাসায় ফিরে আয় মা। তখন আমার চাচাতো বোন নুসরাত বাবার কথা চিন্তা করে বাসায় ফিরে যায়। কিন্তু বাসায় যাবার পর একদিন তার সৎ মা তার রিলেশনশিপের ব্যাপারে জেনে যায় আর তাকে অনেক মারধর করে। সে চেয়েছিল তার নিজের ভাইয়ের সাথে নুসরাতকে বিয়ে দিতে, কিন্তু নুসরাত কোনোভাবেই রাজি হয় না। অনেক জোরাজুরি করার পর নুসরাত মানে আমার চাচাতো বোনের পরিবার তাকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু বিয়ে দেওয়ার আগেই ছেলেটা বিদেশে চলে যায়, তাই ফোনের মাধ্যমেই তাদের বিয়ে দেওয়া হয়। যেহেতু অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই বিয়ের পরও সে বাবার বাড়িতেই থাকে। কথা ছিল সে দেশে ফিরে আসলে অনুষ্ঠান করে তাকে বাড়িতে তুলে নিয়ে যাবে। বিয়ের পর একদিন যখন আমার চাচাতো বোন তার জামাইয়ের সাথে ফোনে কথা বলছিল, সে একটা গাছের নিচে বসেছিল। আসলে মোবাইলের নেট ঘরের ভিতরে খুব একটা পায় না, তাই প্রায়ই বাইরে যেতে হয়। তো সে যখন কথা বলছিল তখন গাছের একটু দূরেই একটা বাঁশঝাড় ছিল। হঠাৎ বাঁশঝাড় থেকে কেউ নাকি তাকে আমার কণ্ঠ দিয়ে জিজ্ঞাসা করে, কিরে তুই এখানে কি করছিস? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। তখন সে বলে, আমি তো এখানেই। কথা বলা শেষ করে সে যখন ঘরে আসে, সে দেখে আমি ঘুমাচ্ছি। আমাকে ঘুমন্ত দেখে সে অনেকটা অবাক হয়। পরে যখন আম্মুকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আমার আম্মু বলে, মিম তো সেই সন্ধ্যা থেকেই ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তখন আমার বোন কিছুটা ভয় পেয়ে যায়। সেই দিন রাতের বেলা ঘুমের মাঝেই কিছু একটা এসে তার গলা চেপে ধরে। গলা চেপে বলতে শুরু করে, 12 বছর আগে তো কপাল গুনে বেঁচে গেলি, এবার আর তোকে ছাড়বো না। নুসরাত মাদ্রাসার ছাত্রী ছিল, সে অনেক দোয়া সূরা এসব জানত। সে সেগুলো পড়তে শুরু করে। প্রায় 30-40 মিনিট পর এই জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরদিন সে তার ফুফুর বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করে। সেই ফুফু আবার তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। এই কবিরাজের স্ত্রী অর্থাৎ সেই মহিলা জিন আবার তাকে বলে যে এবারও তাকে জাদু করা হয়েছে। এবার নুসরাতের চুল আর কাপড়ের টুকরো দিয়ে তাকে জাদু করা হয়েছে। এই কথা জানতে পেরে তার হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোকজন খুবই চিন্তায় পড়ে যায়। তার কবিরাজকে তাকে সুস্থ করে দেওয়ার জন্য বলে, কিন্তু সে জানায় এবার সব কিছুই তার ক্ষমতার বাইরে, এই জাদু সে কাটাতে পারবে না। তাই সে নিজেই আরেকটা ভালো হুজুরের সন্ধান দেয়। সেই হুজুর পরে অনেক কষ্ট করে জাদুটা কাটায়। এইবারের জিনটা নাকি অনেক বেশি শক্তিশালী ছিল। 2 বার কালা জাদু করার কারণে সবাই মিলে যখন তার সৎ মাকে একদম কোণঠাসা করে জিজ্ঞাসা করে যে কেন সে একটা এতিম মেয়ের সাথে এমন করছে, এই মেয়েটা তার কি ক্ষতি করেছে, সেই মহিলা তখন স্বীকার করে যে প্রথমবার সে নুসরাতকে মেরে ফেলতে চেয়েছিল। সে চায়নি এই সংসারে সে ছাড়া আর কেউ থাকুক। আর দ্বিতীয়বার যখন নুসরাত তার ভাইকে বিয়ে করতে রাজি হয়নি, তখন তাকে সে আরেকবার মারার প্ল্যান করে। এসব শুনে নুসরাতের শ্বশুরবাড়ির লোকেরা তাকে শ্বশুরবাড়িতে উঠিয়ে নেয়। নুসরাত এখন ভালোই আছে। এটাই ছিল আমার ঘটনা মারুফ ভাই। যদি ভালো লেগে থাকে আপনি ঘটনাটি শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছি, যদি বানান ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটাই ছিল মিমের পাঠানো ঘটনা। এগেইন থ্যাঙ্কস এ লট মিম, ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার চলুন আমাদের তৃতীয় ঘটনাটা শুরু করা যাক। এই ঘটনাটা আমাকে ইনস্টাগ্রামে পাঠানো হয়েছে, আর এইটা অন্যান্য ঘটনার মতো ইমেইল একদম গুছিয়ে লিখে পাঠানো হয়নি, ভয়েস মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে। তো ভয়েস মেসেজে পাঠানো ঘটনাগুলি সাধারণত এত গোছানো হয় না যে এটা হুবহু বলা সম্ভব। তাই আমি যেভাবে ঘটনাটা বুঝেছি আমি সেভাবেই একটু গুছিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আর এই ঘটনাটা পাঠিয়েছে তাহারিমা জান্নাত সুরভি। থ্যাঙ্কস এ লট সুরভি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। তাহলে চলুন ঘটনাটা শুরু করা যাক। এই ঘটনাটা ঘটেছে সুরভির নানার সাথে। সুরভির নানা নানি গ্রামে বসবাস করে। তাদের ঘরবাড়ি এখনও মোটামুটি মাটির ঘর বলতে পারেন। দালান কোঠা, বড় বড় বিল্ডিং তেমন জায়গায় তারা বসবাস করে না। তাদের বাড়ির পজিশনটা এমন একটা জায়গায় যেখানে একদিকে বিশাল বাঁশঝাড় আর অন্যদিকে একটা বিশাল বড় পুকুর। বাঁশঝাড়ের পেছনেই একটা কবরস্থান আছে। তবে ঘটনাটা বাঁশঝাড় বা কবরস্থান নিয়ে না,
ঘটনাটা পুরোটাই সুরভির নানা আর নানিকে কেন্দ্র করে। ঘটনা শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি, এই ঘটনার মাঝে অনেকগুলি টুইস্ট আপনি পাবেন। মনে হবে আপনি একটা সিনেমার গল্প শুনছেন। যাই হোক, সুরভির নানা বেশ সাহসী মানুষ। তেমনই একদিন রাতের বেলা সুরভির নানা বাড়িতে ফিরছিলেন। তিনি ফিরছিলেন বাড়িতে আসার যে পুকুরটার কথা বললাম, যে বিশাল বড় পুকুর, সেই পুকুরের পাশেই একটা রাস্তা আছে সেটা দিয়ে। তখন রাত প্রায় আনুমানিক 12টা থেকে 1টার মতো বাজে। সেই সময়টাতে যখন তিনি আসছিলেন, হঠাৎ মাঝপথ পর্যন্ত আসার পরেই তিনি শুনতে পান কিছু শব্দ হচ্ছে। তিনি একটু এগিয়ে গিয়ে দেখেন, আসলে তখনকার সময়ে টর্চ লাইট ছিল না। তিনি দেখার জন্য হারিকেন ব্যবহার করতেন। তো হারিকেনের আলোয় খুব ভালো বা স্পষ্ট দেখাও যেত না। তবুও তিনি অনেকটা পুকুরের দিকে এগিয়ে গিয়ে হারিকেন ধরে দেখার চেষ্টা করলেন যে শব্দটা আসলে কোথা থেকে আসছে। তিনি দেখলেন একটা মানুষের মতো আকৃতির কিছু, যেটার মাথা নেই। সেটা পুকুরের মাঝখানে হাত দিচ্ছে আর মাছ তুলছে, হাত দিচ্ছে আর মাছ তুলছে, আর মাছগুলো ঢিল দিয়ে একদম পুকুরের বাইরে ফেলে দিচ্ছে। অর্থাৎ পুকুর থেকে মাছগুলো নিয়ে নিয়ে পুকুরের বাইরে ফেলছে। লোকটার শুধু বডিটাই আছে, কোনো মাথা ছিল না। এটা দেখে সুরভির নানা অনেক ভয় পেয়ে যায়। তিনি কি করবে কিছু বুঝতে না পেরে সোজা সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন তিনি দৌড়াতে থাকে, তার রাস্তা আর কিছুতেই শেষ হয় না। যেখানে রাস্তাটা পার হতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো লাগে, সেখানে তিনি প্রায় আধা ঘন্টা ওই রাস্তা দৌড়ান, কিন্তু তবুও তার রাস্তা শেষ হয় না। এবার তিনি বুঝতে পারেন যে তিনি খুব বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ে গেছেন। তো অনেকটা সাহস নিয়ে তিনি সরাসরি সেই যে আকৃতির যে প্রাণীটা ছিল তার কাছে জিজ্ঞাসা করে যে, আপনি আমার কাছে কি চান? আমি পথ পার হতে পারছি না কেন? তখন সেখান থেকে উত্তর আসে যে, তুই আমাকে দেখে পাশ কাটিয়ে চলে গেলি, তুই আমাকে সালাম কেন দিলি না? আমাকে সালাম দেওয়াটা তোর প্রয়োজন ছিল না? এটা শোনার পর সুরভির নানা আরও বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সারা রাত কেটে যায়, তিনি সেখানেই পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরদিন ভোরবেলা যখন সুরভির নানি ঘর থেকে বের হয়, তখন তিনি দেখতে পায় পুকুরের পাশে কে জানি একটা উল্টো হয়ে পড়ে আছে। তিনি একবারও চিন্তাও করতে পারেনি যে এই লোকটা তার স্বামী। সে যখন কাছাকাছি আসে এবং ধরে দেখতে পায় এটা তার নিজের স্বামী, তার গা প্রচণ্ড রকম গরম। বোঝাই যাচ্ছিল যে লোকটার অনেক জ্বর উঠে গেছে। তখনকার সময় তেমন থার্মোমিটার ছিল না যে মেপে দেখা যাবে, কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জ্বরে তার গা হাত পা একদম পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি লোক ডেকে তাকে ঘরে নিয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার জ্ঞান আসার পর যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সেখানে তিনি তার পুরো ঘটনাটা খুলে বলেন। ডাক্তার স্বাভাবিকভাবেই তাকে কিছু জ্বরের ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সুরভির নানি বুঝে গিয়েছিল যে এটা আসলে ডাক্তারদের কাজ না, তাকে বিশেষ কোনো হুজুর বা কবিরাজ দেখাতে হবে। তিনি তার ছেলে অর্থাৎ সুরভির মামা, তার বয়স ছিল তখন 15 বা 16, তাকে বলে একটা কবিরাজকে ডেকে নিয়ে আসতে। একটা বলতে তার নির্দিষ্ট করাই ছিল যে কোন কবিরাজকে ডাকতে হবে। সেই কবিরাজের বাসা ছিল তাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো সেই দিন কবিরাজকে নিয়ে আসতে আসতে তার 11টা থেকে 12টার মতো বেঁচে যায়, কারণ তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থাটাও এতটা উন্নত ছিল না। আমি যে সময়টার কথা বলছি, মানে সুরভির ঘটনার যে টাইম লাইনটা, সেটা আমাদের বেশ আগে, যদিও সালটা উল্লেখ করা হয়নি, তবে আমি ধরেই নিচ্ছি এটা বেশ আগের ঘটনা, কারণ নইলে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এতটা সময় লাগে না। তাই সুরভির মামা সেই কবিরাজকে নিয়ে বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, 12টা সাড়ে 12টা এরকম মতো বেজে যায়। কবিরাজ এসে সুরভির নানার ঘটনাটা বেশ ভালো মতো শোনে, তারপর তার নিজের কিছু রিচুয়াল পালন করে আর তাকে একটা তাবিজ দেয়। তবে তাকে সে এটাও বলে সেই যে লোকটাকে সে দেখেছিল সেটা ছিল মূলত দেও, মানে গ্রাম অঞ্চলে সেটাকে দেও বলে, এটা পানির জিনবাই জাতীয় কিছু একটা। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা দেও শব্দটার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, এই দেও খুব একটা খারাপ প্রাণী ছিল না, যদি খারাপ হতো তাহলে তাকে সেখানেই মেরে ফেলতো। যেহেতু সে কিছুই করেনি,
শুধুমাত্র তার কাছে সালাম চেয়েছিল, তার মানে সেটা বেশ ভালো, সে তার কোনো ক্ষতি করতো না। এই জ্বর আসাটা পুরোটাই তার ভয়ের কারণে হয়েছে, আর তেমন কোনো ক্ষতি হবে না। এইটা বলে তাকে আশ্বস্ত করে কবিরাজ তাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মনে হচ্ছে যে এখানেই হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরই অপেক্ষা করছে আরও বড় একটা দুর্ঘটনা। সেই সময়টাতে, যে সময়টাতে এই ঘটনা ঘটছিল, সুরভির নানি ছিল প্রেগনেন্ট। তার সময় চলছিল 8 মাস। সাধারণত বাচ্চা হলে 10 মাস সময় লাগে এবং 10 মাসটাই আমাদের স্বাভাবিক, কিন্তু এমন খুব কমই শোনা যায় যে 8 মাসেই কারো বাচ্চা হয়ে যায়। সুরভির নানির ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়। 8 মাসের মাথায় সে একটা বাচ্চা প্রসব করে। যখন দাইমা আসে বাচ্চাটা দেখে, বাচ্চাটা ছিল একদমই অন্যরকম। কোনো সাধারণ বাচ্চা যেমন হয় তেমন না। মানে বাচ্চাদের যখন ছোট থাকে তখন চেহারাটা খুব একটা স্পষ্ট থাকে না, বোঝা যায় না, কিন্তু এই বাচ্চাটার চেহারা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছিল। চোখগুলো একটু অন্যরকম ছিল, এমন না যে তার 2টার জায়গায় 3টা চোখ ছিল, কিন্তু চোখগুলো একটু অস্বাভাবিক আর এত সুন্দর ছিল যেটা বাচ্চা হিসাবে তার স্বাভাবিক হওয়ার কথা না। তো এটা দেখে সুরভির নানির একটু অন্যরকম লাগে, তার নানার কাছেও ব্যাপারটা অস্বাভাবিক লাগে, কারণ বাচ্চার এরকম হবার আসলে কথা না। এই সন্দেহটা নিয়ে তাই সুরভির নানি আবার সেই কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ সেই বাচ্চাটা দেখে বলে যে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা না। এই বাচ্চাটার এমন হওয়ার কারণ হলো সেই যে দেও, তার অভিশাপ বা এই জাতীয় কিছু একটা, মানে তার কোনো প্রভাব সেই বাচ্চাটার উপরে এসে পড়েছে। তো তিনি তাকে সান্ত্বনা দেন যে সারাদিন কোরআন শরীফ পড়ার জন্য, বাচ্চাটাকে কোরআন শরীফ শোনানোর জন্য। এছাড়া আপাতত কোনো অপশন তার কাছে নেই। হয়তোবা এই বাচ্চাটা কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়ে আছে, আর যেহেতু সে অনেক ছোট তাই তার ওপর কোনো চিকিৎসাও করা যাবে না। তো এইভাবেই দিন যেতে থাকে। কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ যখন সুরভির নানি সেই বাচ্চাটাকে জাস্ট দুধ খাওয়াচ্ছিল, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করছিল, তখন তার কিছুটা ঘুম ঘুম পেয়ে যায়। এই ঘুমের মাঝেই হঠাৎ সে ফিল করে যে দরজা দিয়ে কেউ এসে রুমে ঢুকলো। একটা মহিলা, তার ঢুলো লোকে সে আর চোখে দেখতে পায় যে একটা লম্বা মহিলা, যার চুলগুলো সম্পূর্ণ সাদা, একদম বিশাল লম্বা চুল। সে এসে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলছে, বাহ, বাচ্চাটা তো সত্যিই অনেক সুন্দর। এটা বলার সাথে সাথেই সুরভির নানির যে তন্দ্রালুর যে অবস্থাটা সেটা ভেঙে যায়। সে ভালো মতো জেগে ওঠে, জেগে উঠেই তার হাতটা সরিয়ে দেয় এবং হাতটা সরানোর সাথে সাথেই দেখে সেই মহিলাটা গায়েব হয়ে গেছে। সে কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে যায় যে আসলেই এখানে কেউ ছিল নাকি ছিল না। তার স্পষ্ট মনে আছে যে নিচে দেখলো একটা মহিলা দরজা দিয়ে ঢুকলো, তার সাদা চুল, বেশ লম্বা চুল, এবং মহিলাটাও অনেক লম্বা, প্রায় 6 থেকে 7 ফিটের মতো। তো এরপর যেটা হয় সেটা সুরভির নানি কখনো কল্পনাও করতে পারেনি। সেই ছোট বাচ্চাটা হাঁসফাঁস করতে শুরু করে। তাকে দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বাচ্চাটাকে দেখে জানায় যে বাচ্চাটা নাকি অনেকক্ষণ ধরে দম আটকে ছিল, অর্থাৎ কেউ বাচ্চাটার মুখটা চেপেছিল যেন বাচ্চাটা দম নিতে না পারে। দম নিতে না পেরে বাচ্চাটা অনেকটা সময় অক্সিজেনের অভাবে ভুগেছে। ডাক্তার চেষ্টা করে বাচ্চাটার চিকিৎসা করার, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটাকে আর ডাক্তার বাঁচাতে পারে না। তো স্বাভাবিকভাবেই বাচ্চাটার দাফন কাফন করে কবর দিয়ে দেওয়া হয়। আর যেই দিন কবর দেয়া হয় সেই দিন সেই কবিরাজ নিজে থেকেই আসে সুরভির নানির সাথে দেখা করার জন্য। নর্মালি বাচ্চা মারা গেলে এলাকায় কখনো মাইকিং করা হয় না, আর এই কবিরাজ অনেক দূরে থাকতো। সেই হিসাবে কবিরাজের জানারও কথা না যে আসলে এখানে একটা বাচ্চা মারা গিয়েছে। তাই সুরভির নানি প্রথমেই তাকে এই প্রশ্নটা করে যে আমার বাচ্চা মারা গিয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? তখন তিনি যেটা বলেন সেটা শুনে সুরভির নানি একাধারে রেগে ওঠে, আবার কষ্টও পায়। সে কবিরাজ তাকে বলে যে মহিলাটাকে আপনি দেখেছিলেন সেটা ছিল একটা জিন, আর তাকে আমি পাঠিয়েছিলাম বাচ্চাটাকে মারার জন্য। তো এটা শুনে সুরভির নানি আকাশ থেকে পড়ে যে কেন আপনি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইতেন? আমার বাচ্চাটা কি ক্ষতি করেছিল? তখন সেই কবিরাজ বলে যে এই বাচ্চাটা কখনোই স্বাভাবিক মানুষ হিসেবে জন্ম নিত না, সে অন্য একটা প্রাণী ছিল, সে পুরোপুরি মানুষ হতো না।
আর এটা আপনাদের অনেক বেশি ক্ষতি করত। দেখা যেত এই বাচ্চার কারণে আপনাদের পরবর্তী জীবন আরও বেশি সমস্যায় পড়ে যেত, যেটা আমি কখনোই চাইনি। আর এই যে বাচ্চাটা যেটা ছিল সেটাও আপনার নিজের সরাসরি বাচ্চা না, আপনার আসল বাচ্চা আপনার পেটের মধ্যেই মারা গিয়েছিল। আর এই বাচ্চাটা যেটা ছিল এটা বলতে পারেন ওই দেবের প্রভাবে জন্ম নেওয়া বাচ্চা। এটা শুনে সুরভির নানি কান্নায় আরও বেশি ভেঙে পড়ে। আর এখন তার হাতে কিছু করারও থাকে না, শুধু সুরভির নানার এতটুকু আফসোস থাকে সেই দিন আসার সময় যদি সে একবার সেই লোকটাকে সালাম দিত তাহলে হয়তো আজ এত কিছু হতো না। তো এই ছিল পুরো ঘটনাটা। অ্যান্ড থ্যাঙ্কস এ লট এগেইন সুরভি, এরকম একটা সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। যদি এরকম আপনিও আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ইমেইল আছে, সেই ইমেইলে ইমেইল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তোমার ইনস্টাগ্রাম আইডি @মারুফ হায়াত। এখন চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। খুব দ্রুতই ফিরবো আবার নতুন কোনো সত্য ঘটনার হরর গল্প নিয়ে।